আসসালামু আলাইকুম, আমি জসীমউদ্দিন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা মানবিক শাখার আছো, ভাইয়া তোমাদের সপ্তম অধ্যায়ের অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, এই বিষয়টা নিয়ে তোমরা অনেকে হিজিবিজি ফিল করো, আনকমফোর্ট ফিল করো। তো আজকে আমরা সহজভাবে কয়েকটা বিষয় শিখব, যে দুর্বল অ্যাসিডটা কি, শক্তিশালী অ্যাসিডটা কি, হ্যাঁ, এগুলো কেন দুর্বল হলো, কেন শক্তিশালী হলো, আবার পিএইচ এর মানগুলো, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। ঠিক আছে, তাহলে শুরুতে আমরা কোন বিষয়টা সম্পর্কে জানবো? আমরা জানবো যে দুর্বল অ্যাসিড কোনগুলো এবং শক্তিশালী অ্যাসিড কোনগুলো। দেখো ভাইয়া, এখানে দেখো CH3, সি, এটার নাম হচ্ছে কি ভাইয়া? এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটি হলো কি? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিডটার নাম হচ্ছে কি? অ্যাসিটিক অ্যাসিড। এ হচ্ছে দুর্বল অ্যাসিড। এ কেন দুর্বল অ্যাসিড? এ দুর্বল অ্যাসিড হওয়ার কারণটা হচ্ছে একে পানিতে বিয়োজিত করলে, দ্রবীভূত করলে এ পুরোপুরি বিয়োজিত হয় না। কি কারণে একে দুর্বল বললাম ভাইয়া? এর যতগুলো অণু থাকে সবগুলো অণু হাইড্রোজেন প্লাস আয়ন বিমুক্ত করে না, না করার কারণে এ দুর্বল অ্যাসিড হয়ে গেল। আবার অন্যদিকে দাও H2SO4, এটা আবার শক্তিশালী অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডটা, এটা আবার শক্তিশালী অ্যাসিড। কেন শক্তিশালী অ্যাসিড? কারণ এর যতগুলো অণু আছে প্রত্যেকটা অণু পানিতে বিয়োজিত হয়। একে আমরা খনিজ অ্যাসিড বলতে পারি। কি বলতে পারি ভাইয়া? খনিজ অ্যাসিড। একে আমরা খনিজ অ্যাসিড বলতে পারি। ঠিক আছে, তাহলে এ দুর্বল অ্যাসিডের কারণ হলো একে যখন পানিতে বিয়োজিত করা হয়, দ্রবীভূত করা হয়, তখন এর সমস্ত সবগুলো অণু পানিতে বিয়োজিত হয় না, আংশিকভাবে হয়। আংশিকভাবে হওয়ার কারণে এটা দুর্বল অ্যাসিড। আর এটা পুরোপুরিভাবে বিয়োজিত হয়, সমস্তগুলো অণু বিয়োজিত হয়, হওয়ার কারণে এটা শক্তিশালী অ্যাসিড। তাহলে আমাদের বইয়ের মধ্যে তোমরা পাবা তিনটা দুর্বল অ্যাসিডের নাম পাবা। এক নাম্বার হচ্ছে এটা কি? অ্যাসিটিক অ্যাসিড। আমি একটু শর্টকাটে বলতেছি। দুই নম্বরে হচ্ছে এটা হচ্ছে দুই নম্বরে হচ্ছে এটা বলো তো, তোমরা বলতে পারবা এটা কোন অ্যাসিড? এটা দুর্বল অ্যাসিড। এর নামটা কি? এর নাম হলো সাইট্রিক অ্যাসিড। আমি লিখতেছি না, একটু সময় সংক্ষেপে আমরা লিখছি তাড়াতাড়ি। তো এটা কি হচ্ছে ভাইয়া? সাইট্রিক অ্যাসিড। এবং আরেকটা আছে, এটা এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। তাহলে ভাই এখান থেকে আমরা কয়টা পাইলাম? এই সাধারণত এই তিনটা হচ্ছে, এই তিনটা কি? এই তিনটা হচ্ছে দুর্বল অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটা কি? অক্সালিক অ্যাসিড। হ্যাঁ ভাই, তোমরা প্রশ্ন করতে পারো যেটা আমরা কোথায় থাকে বা কোন ফলের মধ্যে থাকে, এই বিষয়ে তোমরা প্রশ্ন করতে পারো। দেখো, তোমরা এই সাইট্রিক অ্যাসিডটা, এই অ্যাসিডটা কোথায় পাবা জানো? আপেল, আঙ্গুর বা লেবুর মধ্যে এই সাইট্রিক অ্যাসিডটা পাবা। এই সাইট্রিক অ্যাসিডটা এর মধ্যে পাবা। আর এই অক্সালিক অ্যাসিডটা এটা টমেটোর মধ্যে পাবা। টমেটোর মধ্যে অক্সালিক অ্যাসিড থাকে। এবং আরো অন্যান্য ক্ষেত্রে, যেমন আমলকির মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে। তো এই ধরনের আরো অন্যান্য বিষয়গুলো রয়েছে। তো আমরা এই জিনিসটাতে কি শিখলাম? এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। এখন আমরা কি শিখবো? শক্তিশালী অ্যাসিড। তার মধ্যে একটা পাইছি হলো H2SO4, এটাকে আমরা কি বলি? সালফিউরিক। ভাই এগুলো একটু সংকেতগুলো মনে রাখবা। যদি তুমি মনে না রাখো তাহলে একটু সমস্যা হবে, কারণ এমসিকিউ তো যখন আসবে না, যখন এমসিকিউ তে আসবে তখন এইভাবে দিবে যেটা কোন অ্যাসিড নিচে দেওয়া থাকবে, তখন তোমাকে এটা বলতে হবে। এটা গেল। দুই নম্বর হলো, এটা হলো ভাইয়া নাইট্রিক অ্যাসিড। এটার নাম কি? নাইট্রিক অ্যাসিড। এও শক্তিশালী। এ কেন শক্তিশালী? কারণ পানিতে যখন দ্রবীভূত করা হয়, বিয়োজিত করা হয়, তখন এটা পুরোপুরিভাবে বিয়োজিত হয়। এবং এটা একটা খনিজ অ্যাসিড। এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমরা এই অ্যাসিডটার নাম সবাই জানো। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা সাধারণত আমাদের পেটের মধ্যে থাকে। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া, যে এখানে একটা, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা, এই অ্যাসিডটা এত শক্তিশালী অ্যাসিড আমাদের পেটের মধ্যে কিভাবে থাকে? প্রশ্ন করতে পারো। তো এই এত শক্তি, এটা কোনো অবাক হওয়ার কিছু না। এই অ্যাসিডটাও কি থাকে? আমাদের পেটের মধ্যে থাকে। আমাদের খাদ্য হজম করার জন্য এটাও আমাদের কাজে লাগে। এর পিএইচ সম্পর্কে আমরা পরে জানবো। তাহলে আমরা পাইলাম এই তিনটা হলো কি ভাইয়া? শক্তিশালী অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এই তিনটা হচ্ছে দুর্বল অ্যাসিড। এটা হলো অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা জানতে পারলা। তবে তোমাদের কি বলছি যে এই শক্তিশালী অ্যাসিডগুলো খনিজ অ্যাসিড। এখন দেখো,
খনিজ হলে যে সবসময় শক্তিশালী হবে বিষয়টা কিন্তু তেমন না। দেখো H2CO3 এটাকে আমরা কি বলি ভাইয়া? কার্বনিক অ্যাসিড, মনে রাখবো কার্বনিক অ্যাসিড। H2CO3 এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিডটা এ খনিজ, এ কি ভাইয়া? খনিজ। এ খনিজ হওয়া সত্ত্বেও দুর্বল। এখন তোমাদের কোশ্চেনের মধ্যে আসলো, এটা অনেক বোর্ডে আসছে আমি দেখলাম। তো কোশ্চেনের মধ্যে দিল যে নিচের কোনটি দুর্বল অ্যাসিড। চারটা অপশন থাকে, ক নাম্বারে দিল একে, খ নাম্বারে দিল একে, গ নাম্বারে দিল একে, ঘ নাম্বারে দিল একে। তাহলে তোমরা অবাক হয়ে যাবা যে ভাইয়া তো বলছিল এখানে তিনটা, এই তিনটা দুর্বল অ্যাসিড আর এই তিনটা শক্তিশালী অ্যাসিড। আর প্রশ্ন আসছে যে দুর্বল অ্যাসিড কোনটা। তো তোমরা কি কি বলছো যে একে তো চিনি না। এটা এটা তোমাদেরকে জানতে হবে যে একটু ব্যতিক্রম, এ খনিজ হওয়া সত্ত্বেও দুর্বল অ্যাসিড। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী অ্যাসিড সম্পর্কে প্রাথমিক ধারণাটা পেলাম, এবং কেন দুর্বল এবং কেন শক্তিশালী সেটা জানলাম, এবং কোন অ্যাসিডটা কোন ফলের মধ্যে থাকে সে সম্পর্কে আমরা ধারণা পেলাম। জাস্ট একটু মুছিয়ে দিচ্ছি। সমস্যা নেই, তুমি চালু করো তো ভিডিও। তো আমরা এখন কি শিখবো, যে আমরা প্রাথমিক যে শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের যে বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা ধারণা পাইলাম। এখন যেটা শিখবো সেটা হচ্ছে সাধারণত বোলতা বা বিচ্ছুর হুলে, আমরা সাধারণত প্রত্যন্ত অঞ্চলের ভাষায় আমরা বলি যে ওকে বোলদা বা মৌমাছি কামড় দিয়েছে, তো সেখানে তার একটা হুল থাকে, এই হুল ফুটালে আমাদের জ্বালা করে। তো বোলতা বা বিচ্ছুর হুলে, বিচ্ছুর হুলে কি থাকে ভাইয়া? হিস্টামিন নামক এক ধরনের ক্ষারক পদার্থ থাকে। হিস্টামিন এটা একটা ক্ষারক পদার্থ। এটা কি ভাইয়া? ক্ষারক পদার্থ। এখন এই ক্ষারক পদার্থটা আমাদের যে বলতে বা বিচ্ছু কামড়ালো, এখন জ্বালা করতেছে, ফুলে যাচ্ছে। এখন তখন আমরা সাধারণত কি ইউজ করি? আমরা একটা অ্যাসিড জাতীয় কোনো কিছু ব্যবহার করব। কারণ যদি আমাদের ক্ষার জাতীয় কোনো কিছু আক্রমণ করে তাহলে এইটাকে প্রশমন করার জন্য, অর্থাৎ হ্রাস পাওয়ার জন্য বা এই ব্যথাটা কমানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে অ্যাসিড জাতীয় কিছু ব্যবহার করতে হবে। তোমরা ভিনেগার ইউজ করতে পারো। তোমরা কি করতে পারো ভাইয়া? ভিনেগার, ভিনেগার, ঠিক আছে? এবং তারপর তোমরা এখানে বেকিং সোডা ইউজ করতে পারো, বেকিং সোডা, ঠিক আছে? অর্থাৎ এই ক্ষারটাকে প্রশমন করার জন্য তোমাকে অবশ্যই অ্যাসিড জাতীয় কিছু ব্যবহার করতে হবে। অ্যাসিড জাতীয় কোনো কিছু যদি তুমি ব্যবহার করো তাহলে ভাইয়া তোমার আর এই জ্বালাটা থাকবে না। বুঝছো? এটা শুধু দেখো একদম, এটা তো তোমাদের দেখা যাচ্ছে এমসিকিউ আসতে পারে, স্বাভাবিক বিষয়। এবং তোমাদের বাস্তব জীবনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তোমরা এখান থেকে একটা বেনিফিট পাচ্ছ বা জানতেছো কি করতে হবে। এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমরা যখন